বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা এটা আমার কখনো আওয়ামী লীগের লোকেরা যদি ক্ষুধায় জরাজীর্ণ বাংলাদেশ ব্যাংকে প্রবেশে এই যে এইবারও যে একটা হ্যাক হয়েছে বর্তমান সরকার বিগত 15 বছর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক প্রবাদ যে যেখানে বসে আজকে ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব। হঠাৎ আপনারা দেখেন ডলারের দাম বৃদ্ধি, সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের সাথে কথা বলেছে এবং অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনভাবে যে সাংবাদিকদের যাওয়া নিষেধ করা হচ্ছে তথ্য সংগ্রহে, সেটা নিয়ে তারা একটা নীতিমালা বিবৃতি দিয়েছেন এবং অন্যান্য আরও বিভিন্ন আলোচনায় আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে আজকের যে একটা দেশের পরিস্থিতি এবং পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা আসলে জনগণ কতটুকু দেখি এবং কতটুকু বুঝতে পারি, কতটুকু সুবিধা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়নি, আগে সরকারই আবার নতুন করে নির্বাচিত হয়েছেন। এখন দেখার বিষয় আমরা জনগণ আসলে কতটুকু সুখে থাকি। যাই বলুক, আমেরিকা থেকে ডোনাল্ডো আবার এসে উনি 3 দিন সফর করেছেন। সব মিলিয়ে আজকের এই যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা দেখবেন মনোযোগ সহকারে এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভিউয়ার্সগুলো অতি দ্রুত ভিডিও পৌঁছে যাবে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আবারও বলতে চাই, এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। দর্শক, দেখাতে চেষ্টা করছি মাওলানা মামুনুল হক, তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন বিকেলে, আপনারা এই মুহূর্তে দেখছেন। কিন্তু বিকেলে কিন্তু তিনি এখানে অবস্থান করছিলেন। কি কারণে তিনি এখানে এসেছেন এটাই তিনি জানাবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে বের হলেন এবং কিন্তু গণমাধ্যমকে জানাবেন যে এখানে তিনি কি কারণে এসেছিলেন। তিনি আমরা তথ্য পেয়েছি এসেছেন, আমরা আপনাদের জানাতে চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। ভাই একটু পিছে যান না ভাই, ভাই মজা ভাই মজা মজা ভাই যখন আমি অ্যারেস্ট হই তো মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছে। সেই মোবাইল আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইল নিতে, মোবাইলটা নিতে। আমার ওই মামলার আলামত হিসেবে মোবাইল জব্দ করা হয়েছে, সেই মোবাইলটা নিতে বিকেলে এখানে এসেছিলেন মামুনুল হক। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। তিনি জানিয়েছেন তিনি মোবাইল ফোন, তার জব্দ করা মোবাইল ফোনটি ফেরত পেতে তিনি এখানে এসেছিলেন। এমন আসবো এটা আমার কখনো চিন্তা ছিল না। আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের উপর বেশি জোর দিই। শুধু গতানুগতিক শিক্ষা না, এই সাথে সাথে কর্মযোগ্য শিক্ষা যাতে হয় সেই পদক্ষেপই আমরা নিয়েছিলাম। তবে সেবার এমনকি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা সব কিছু কিন্তু বেসরকারি, সরকারি সাথে বেসরকারি খাত আমরা দেই একটাকে লক্ষ্য নিয়ে আরও ব্যাপকভাবে যাতে কর্মসংস্থান তৈরি হয়, মানুষের কাজ করার সুযোগ হয়। খালি উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার যে সুযোগ, সেই সুযোগটাও যাতে সৃষ্টি হয় সেটাও আমরা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সংবিধানে 13 অনুচ্ছেদে অর্থনৈতিক যে নীতিমালা ঘোষণা করা আছে, সেখানে সরকারি খাত, সমবায় খাত এবং বেসরকারি খাত, 3টি খাতকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া আছে। আর সেটা অনুসরণ করেই আমরা আমাদের কর্মপরিকল্পনা নিই এবং পদক্ষেপ নিই। যা কিছু শুভফল দেশের মানুষ পেতেও শুরু করে। তবে 2001-এ আর আমরা সরকারে আসতে পারলাম না, কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে। আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না, যে কারণে আমি আসতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই। যাই হোক, এরপর 8 বছর পরে আবার সরকারে আসি, যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম, যেখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, সেখানেও অনেকের কর্মসংস্থান হতো।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সব কম্পিউটার শিক্ষা দেওয়া, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। যা হোক, 2009-8 নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট, বিএনপি জামাত 20 দলীয় জোট পেয়েছিল মাত্র 30টা সিট, এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কীভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায়, এবং আমাদের পরিকল্পনা, আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্মপরিকল্পনা আমরা প্রণয়ন করি, যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি, এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি, এবং আমরা স্বল্পমেয়াদী, আশুকরণীয়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি। এটুকু দাবি করতে পারি, গত সেই 2009 থেকে 2024 অন্তত 23 পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল সিস্টেম, কর্মসংস্থান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের যেমন কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণোদনা দিই, এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের সঙ্গে। বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করছে। আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন, জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন। আমি না থাকলে দেশ চলবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান, আল্লাহর উপর ভরসা করেন। বর্তমানে দেশের সর্বত্র জুয়া, হুন্ডি ব্যবসা জমজমাট, এগুলি বন্ধ করার দায়িত্ব কার? মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান শোনা যায়, জয় বাংলা, গরম সামলা। বর্তমান সরকারের উন্নতি, ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিপন্থী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রিবেলা সংঘটিত হচ্ছে। তারা পদভ্রষ্ট হওয়ার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এছাড়াও আমরা নিজ নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধঃপতনের অন্যতম কারণ। বাংলাদেশে অবৈধভাবে ভারতের প্রায় 10 লক্ষাধিক লোক ব্যবসা বাণিজ্য এবং চাকরি করছে। এদের অনেকে বাংলাদেশ সরকারকে কোনো ধরনের করও দেয় না। আমাদের নাগরিকেরা বিদেশ থেকে যে ডলার অর্জন করে তার সিংহভাগ ভারতের অবৈধ নাগরিকেরা বৈধ এবং অবৈধ পদে তাদের নিজ দেশে নিয়ে যায়। রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য 1 নম্বর অবস্থানে রয়েছে। দেশে গণতন্ত্র ধ্বংস, স্বৈর শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। আমি নিজেই শুনেছি, কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা পাকিস্তানকে 2 টুকরা করে তাদেরকে দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1947 সালের পর উপমহাদেশ ত্যাগ করে নিজ দেশে ফিরে যায়। বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই। এছাড়াও অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম পরিপন্থী একটা কাজ। আমরা জানি ভারত সরকার তার পূর্বাঞ্চলীয় 7টি দেশের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাক গলাতে চাই না। অন্য দেশের কোনো ক্ষতি হোক, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না, কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী। আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকবে এবং ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা।
আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয়। মেহরবানি করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়। প্রিয় দেশবাসী, এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য, হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলির সমাধান বের করা। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হচ্ছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারা টেহারা বোঝা যায় আর কি। তাহলে এই যে লোকটা, এই লোকটা জানে বলেই তো বাংলাদেশের পত্রিকা আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। কারণ সাংবাদিক কোনো দলের জন্য না, এটা দেশের জন্য, জনগণের জন্য। তাদের কি বলে কি খায়, আর ওই বিশেষ প্রাণী কি বলে কি খায়, এটা আছে না, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ সে বলে মুক্তিযুদ্ধের সময় কে কোথায় ছিলেন, আর বাচ্চা দল তোমার বাচ্চা যারা মুক্তিযুদ্ধের সময় কি করছে একটু জাতির সামনে কও না, যদি সব সাহস থাকে। রাজাকার না কি ছিল বলুক না, গো আমাকে মুগ্ধ কেন বলতে হবে, বলুক না, সৎ সাহস থাকলে নাই। এবং আজকে সেলিম মান করবো বাড়ি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় হায়েস্ট রাজাকারের জায়গা হইল গোপালগঞ্জ। এটা কিন্তু আমার কথা না, আমার কথা না, কিন্তু এটা ইতিহাসের জরিপ। আজকে গোপালগঞ্জে হারিকেন দেওয়া রাজাকার খুঁজে পাওয়া যায়, সব মুক্তিযোদ্ধা মুজিববাদের ট্যাবলেট খাই দিল, কালাকোট একটা গায়ে দিল। এবং এই যে আমাকে প্রধানমন্ত্রী সম্পর্কে দাদা, ওনার আব্বার চাচা বংশ শেখ, উপাধি পেয়েছিলেন খান, মোশাররফ হোসেন খান। ওই সেনাবাহিনীর চিফ ছিল তার শ্বশুর শেখ কবিরের বাবা। উনি কিন্তু আইয়ুব খানের থেকে একটা উপাধি খেতাবও পেয়েছে, সেখান থেকে তিনি খান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করছে। তারে 70 সালে চাচারে বাতি জাগাছি বললো নির্বাচন করতে, প্রাদেশিক পরিষদের সদস্য রইল, ঠিক আছে। এবং তিনি সর্বপ্রথম ঠাটা মালিকার বাংলা সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু সাক্ষাৎ করছেন। 43 জন পার্লামেন্ট মেম্বার, 70 আওয়ামী লীগের যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন আগস্ট মাসের শেষের দিকে। এবং এই গত পার্লামেন্টও ওই রকম স্বাক্ষরকারী পাকিস্তানের পক্ষে একজন ফুলপুরের এমপি গত পার্লামেন্ট। সুতরাং আওয়ামী লীগ করলে সব কি সব মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নাই কথা বলবো না, তো যা আছে বেশিরভাগ হলো প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না।
প্রবাসী মুক্তদের। বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়িটা সরকার ওই সবেরই সুযোগ নিয়েছে যে এইখানে ডিজিটাল নিরাপত্তা আইন হোক বা বিভিন্ন যে আইন হোক, শেষ পর্যন্ত সেটা মানিয়ে ছেড়েছি। তো এদেশে সাগররণী হত্যাকাণ্ডের মতো এরকম নৃশংস হত্যাকাণ্ডে যেই সাংবাদিকরা মাঠে নেমেছিল, সেইখান থেকে পিক করে এনে উপদেষ্টা বানিয়ে তাদেরকে নানান সুবিধা দিয়ে সেই আন্দোলনকে স্থিমিত করা গিয়েছিল, এবং সেই মামলা 108 বারের বেশি পেছানোর মতো ঘটনাও ঘটছে তো এদেশে। সেটা নিয়ে সাংবাদিকদের কোনো মাথা ব্যথা আছে? কোন প্রতিবাদ, কার্যকর প্রতিবাদ আছে? সুতরাং ভেবেছে সাংবাদিকদের ব্যাপারে বাংলাদেশে এই সরকার বা তারা তাদের এতটাই অনুগত, বেশিরভাগ কর্নারগুলি তারা যা খুশি তাই করতে পারে, তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি করলো। এখন যেটা কাজল ভাই বললেন, যেখানেই আপনি বাধা দিবেন বা নিষিদ্ধ করবেন, সেখানে যতটুকু না ঘটছে তার থেকে আরো অনেক বেশি সন্দেহ দানা বেঁধে উঠতে পারে। সেই হিসেবে বাংলাদেশে 2016 সালে যখন আমাদের রিজার্ভ চুরি হয়, সেই চুরির সময় কিন্তু প্রথম সংবাদটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসেনি। প্রথম পাশের দেশ থেকে, আমেরিকা থেকে, ওইখান থেকে আমাদের ধার করা সংবাদ শুনতে হয়েছিল। এইবারও এরকম একটা সংবাদ কিন্তু পাশের দেশ থেকেই প্রথম আসলো। ওইবারও প্রথম বাংলাদেশ ব্যাংক অস্বীকার করেছিল যেরকম কিছু ঘটেনি। পরে সত্য প্রমাণিত হলো, ভয়াবহ আকার না, পরে কিন্তু হ্যাঁ সত্য প্রমাণিত। কিন্তু এইবার তারা এই যে এরকম পাশের দেশে এই সংবাদ মাধ্যমে আসার পরে বাংলাদেশে যে এটা ডিসক্লোজ হবে, এটা সত্য বা মিথ্যা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের স্পোকম্যান বলবেন অথবা গভর্নর বলবেন, আর সেটা লিখে দিবে সংবাদ মাধ্যম যে এটা মিথ্যে, বা তাদের একটা প্রেস রিলিজ পাঠিয়ে দেবে, সেটা প্রকাশ করবে। এর বাইরে তো বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাতে কিছু নাই আসলে, যেটা বললেন যে ঢুকতে পারবে না। যদি আপনাকে স্পোকম্যানের সঙ্গেই কথা বলতে হয়, কোন প্রতিষ্ঠানের একজন মুখপাত্র দেওয়া হয় কাকে? যিনি ওই প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে একটা অক্ষর বলবেন না, এবং স্বার্থ রক্ষা করে কিভাবে কথা বলবেন সেই ট্রেন আপ করেই তার ওইখানে বসানো হয়, মিথ্যা হোক সত্য হোক যেভাবে প্রতিষ্ঠানের পক্ষে বলার জন্য। সেইখান থেকে তো সাংবাদিকরা কোনো নিউজই আসলে পাবে না, ওটা তো সরকারি প্রেস নোটের নিউজ হবে। সুতরাং সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় যে সোর্স থাকে তাদের কাছে যাওয়া, সম্পর্ক তৈরি করা, এবং সেটা এমনও হয় একজন সাংবাদিক যখন একটা টেবিলে একজন অফিসারের সঙ্গে কথা বলে বসে, আর একজন এসে তার সঙ্গে কানে কানে বলে গেলে সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে সামথিং হ্যাপেনিং, সেইখান থেকে উঠে গিয়ে আস্তে করে আবার ওই টেবিলে গিয়ে তার কাছ থেকে একটা তথ্য নিয়ে আসতে পারে, এবং ক্রস চেক করে 2-4 জনের সঙ্গে কথা বললে একটা নিউজ পেয়ে যায়। এবং এইভাবে এই নিউজ করে সাংবাদিকরা তো দেশের উপকার করে। এই সব চোর, লুটেরা, বাটপার, এই ডাকাত, এদেরকে যতটুকুই ধরা যাচ্ছে এইভাবেই তো ধরা যাচ্ছে। সেই জিনিসটা বাংলাদেশ ব্যাংক কোনো ভয়াবহ রকমের দেশ বিরোধী, আমাদের অর্থনীতি ধ্বংসের যেসব প্রক্রিয়ার কোনোটার সঙ্গে তারা নিশ্চয়ই জড়িত, সেই ভয়াবহ অবস্থা ঢাকবার জন্যই তারা নতুন করে এই ফ্যাক্টটা বের করেছে। সেখানে ওবায়দুল কাদের এটা বলবেন সেটাও স্বাভাবিক, কারণ তারা তো প্ল্যান করেই করেছেন। এখন ওইখানে উনি এটা বলবেন, তার প্রতিপক্ষে বিএনপি একটা বলবে, এই সাংবাদিকরা একটা বলবেন, আমরা টকশোতে একটা বলবো, কিছুদিন এইভাবে চলবে, ফাইনালি আমরা ওইটা মেনে নিতে বাধ্য হব। কারণ তারা দেখেছে গত 15 বছর ধরে এরকম এদেশের অনেক কিছু তারা বাধ্য করতে সক্ষম হয়েছে। ডক্টর শান্ত হয়তো অভিজ্ঞতা থেকে বলেছে, কিন্তু আমি এই ব্যাপারটা যেহেতু আমি এই সংগঠনের সঙ্গে জড়িত, আমি একসময় নেতৃত্ব দিয়েছি বলতে পারি, অন্তত এই একটা ইস্যুতে সাংবাদিকরা হবে না, কারণ আমাদের বহুদিন পরে আমরা ইস্যুতে এক হয়েছি। এটা কিন্তু সাংবাদিকদের কোনো স্বার্থ, এটা দেশেরই স্বার্থ, অর্থনীতি। সাগরনীত তো একমত হয়েছে, সাগরনীটা আমি ওই প্রশ্নকে যাবো না, কারণ ওটা এইটা যে লেভেলে নেতৃত্বটা আছে ওটা ছিল ইউনিয়ন লেভেলে, মানে পলিটিক্যাল একটা ব্যাপার। এখানে কিন্তু সেই ব্যাপারটা কাজে, আর এটা হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের একদম সাগরনীটা একটা আন্দোলন। এটা কিন্তু আমার একদম সরাসরি আমার পেশার উপর আঘাতটা। আপনি আইনে বলবেন যে তথ্য পাওয়ার অধিকার সবার আছে, কাজে বিরোধ হবে, এবার এটা কোনো যুক্তি নেই। কিন্তু আমরা কিন্তু আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু গভর্নরের সঙ্গে দেখা করারও কথা হয়েছিল, কিন্তু কোনোটাই মানেনি এখন তো। এবং আরেকটা জিনিস দেখেন, এই গভর্নর সাহেব আসার পরে কিন্তু একটা
একটা কোনো ইতিবাচক পরিবর্তন বাংলাদেশ ব্যাংকে আসেনি। সেটাও তো গভর্নর সাহেবের হয়তো ভাবতে পারে যে ব্যাংকিং সুযোগে তো নিচে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থাটা তো অনেক নিচে। হ্যাঁ, সে কাজে এটা উনি ভাবতে পারেন যে আমাকে আর কত নামাবে, কাজে তার একটা ব্যক্তিগত ভিত্তির ব্যাপার। আমার মনে হয় ব্যাপারটাকে দেখেন, রিপোর্ট কিন্তু হচ্ছে, আপনি যখন আমাকে ঢুকতে দেবেন, আপনি মানে আমরা রিপোর্ট তো আর থেমে নেই, তো এই রিপোর্টগুলি কিন্তু আমি জাস্টিফাই মানে কারো কাছ থেকে দিতে পারছি না, কারণ আপনি আমাকে তো সুযোগই দিচ্ছেন না। তো এটার মাসুল তো বাংলাদেশ ব্যাংকে দিতে হবে, বাংলাদেশ ব্যাংক কিন্তু মাসুল আমার অর্থনীতিকে মাসুল দিতে হবে, দেশকে মাসুল দিতে হবে, দেশকে মাসুল দিতে হবে। ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের। ওই ধরনের নারীকে সাজগোজ করালে যে দৃশ্য লাগে, বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি, তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি। কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে, ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, নাহলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক তো দেবে, চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এবং হ্যাঁ এখনো তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে তো প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন? এটা আপনি পারবেন না। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন, এইটা তো একেবারেই দানব সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথার মধ্যে দিয়ে। যাতে 14 পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন এই আর্থিক কেলেঙ্কারিগুলো একটার পর একটা করে, নিজেদের লোকদেরকে দিয়ে প্রশান্ত মহাসাগরীয় চুরি, এই প্রশান্ত মহাসাগরীয় চুরি নিশ্চিত করছেন মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, কিন্তু মাফিয়ারা ঢুকবে, ঋণ খিলাপিরা ঢুকবে, কিন্তু সাংবাদিকরা ঢুকতে পারবে। আওয়ামী লীগের লোকেরা যদি ভোটে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসছে? এখন নির্বাচন কমিশনও বলেছে 30 থেকে 40% ভোটার ভোট দিতে এসেছে। তাহলে এরা কেন? আওয়ামী লীগের লোকেরা
ভোট দিতে আসছে না, এটা তো সত্য না। 42% প্লাস জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে। তোরা কি দেশের মানুষ না? তাহলে 42% যদি ভোট প্রদান করে, তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ করছে। আসলে তাদের মানসিক ট্রমা এবং সে কারণেই আবল তাবল করছে। আরেকটা বিষয় হলো যে বিএনপি গত এক সপ্তাহ ধরে তাদের শরিক দলগুলোর সাথে মিটিং করেছে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আবারও ভালোভাবে আবার আন্দোলনে নামবে। আপনাদের প্রিপারেশন কীরকম? বিএনপি বিরোধী দল, তারা আন্দোলন করবে, আন্দোলন করার অধিকার তাদের আছে রাজনৈতিক দল হিসেবে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা, আর যদি আন্দোলন সহিংসতার আগুন সন্ত্রাসের যে চেহারা তারা দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায়, অগ্নিসন্ত্রাস বোঝায়, তাহলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা আমরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, আমরাও রাজনৈতিকভাবে সমচিত জন্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে এবং তারা সেই বিহেভিয়ার করছে এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের জনগণ থেকে। এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই যারা ইনফরমেশন, রাইট টু ইনফরমেশনের জন্য আমরা অনেক যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগ সরকারই এই আইনটা করেছিল, কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে এখন। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এখন ভয়াবহ একটা সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের চলছে এবং সামনের দিকে এটা বড় ধরনের বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। এখন আমাদের যেটা বলা হয় স্বাভাবিকভাবে থামস রুল, যে 3 মাসের আমদানি ব্যয়ের সমান যেন আমাদের রিজার্ভ থাকে। আমরা যতটুকু জানি যে আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে, 7-8 বিলিয়নের জায়গায় করা হয়েছে 4-5 বিলিয়ন ডলার। তারপরেও 15 বিলিয়ন ডলার এখন আমাদের নেই, আমাদের এখন 11 বিলিয়ন ডলারও আছে কিনা সন্দেহ। তো মানুষের তো এগুলো কেন হচ্ছে, কি কষ্টে আমি পড়ছি, সামনে কি কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে। এবং এগুলো মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থবিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। এর অন্যায় আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি যে এই রেগুলেটরি বডিগুলো আছে, সেগুলো যে নিয়মগুলো করছেন সরকার, যেমন অর্থ মন্ত্রণালয়ের যে ব্যাংকিং শাখা নিয়মগুলি করছেন কোনো দুর্নীতিকে সহায়তা করার জন্য, এই ধরনেরই মনে হচ্ছে।